ক্লাসটা শুরু করি। সো আমরা গত ক্লাসে অ্যাকচুয়ালি বুস্ট কনভার্টার বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু দেখা গেছে কি বুস্ট কনভার্টার করাইতে গিয়ে আপনারা ইন্ডাক্টরের কিছু কনসেপ্ট বুঝতেছিলেন না। তো এই জন্য আমি আবার সুইচ করে ইন্ডাক্টর বোঝানো শুরু করছিলাম। তো ওই ক্লাসে মোটামুটি ইন্ডাক্টরই বুঝাইছি, মোটামুটি আপনাদের সাথে কনভারসেশন করছি। এই জন্য ওই ক্লাসটা আর আপলোড দিই নাই, কারণ এটা তো পাওয়ার মানে ইলেকট্রনিক্সের সাথে রিলেটেড না। স্যার ওই ক্লাসটা তো হচ্ছে আমাদের মানে মিডের আগে হয়ে গেছিল তাই না স্যার? মিডের পরে তো এটা ফার্স্ট ক্লাস। হ্যাঁ হ্যাঁ, মিডের পরে এটা ফার্স্ট ক্লাস, হ্যাঁ। ঠিক আছে স্যার। ওকে, সো আজকে আমরা আম, ওইরকম ডিটুরে যাব না, আমরা বুস্ট কনভার্টারে ফোকাস থাকবো এবং বুস্ট কনভার্টারের তিনটা জিনিস দেখার চেষ্টা করব। প্রথমত, বুস্ট কনভার্টার নাম শুনেই বুঝতে পারতেছেন যে এটাতে হচ্ছে আমি ছোট একটা ডিসি ভোল্টেজ দিব, কম মানের একটা ডিসি ভোল্টেজ ইনপুট হিসাবে দিব। আমার কনভার্টার এটাকে বুস্ট করে একটা বড় মানের ডিসি ভোল্টেজে কনভার্ট করবে। ঠিক বাক কনভার্টারের উল্টা, আমরা এর আগে যে কনভার্টারটা দেখছি তার উল্টা কাজটা হবে আর কি। বাক কনভার্টারে ছিল আমি ইনপুটে একটা বড় ডিসি ভোল্টেজ দিব, আউটপুটে সেটাকে ছোট করব, ছোট ডিসি ভোল্টেজে কনভার্ট করব। সো বুস্ট মানে কনভার্ট, এক কথাতে অ্যাম্পলিফায়ার টাইপ টাইপ জিনিসটা যদি বলি যে অ্যাম্পলিফায়ার যেভাবে যে কাজটা করতেছে এখানেও সেম কাজটা, কিন্তু এখানে না, এখানে এটা একটা ইন্টারেস্টিং কথা মেনশন করছেন। সেটা হচ্ছে এমপ্লিফায়ার আর কনভার্টার দুইটা কিন্তু আলাদা জিনিস। কারণ দেখেন, এমপ্লিফায়ারকে আপনি কখনো পাওয়ার সোর্স হিসাবে ব্যবহার করতে পারবেন না। আমরা এমপ্লিফাই করি কাকে? আমরা এমপ্লিফাই করি সিগন্যালকে। আউটপুটে সিগন্যালকে। সিগন্যালগুলো খুব ফিয়েবল, খুব ছোট থাকে, মাইক্রোভোল্ট মিলিভোল্ট রেঞ্জে থাকে। ধরেন আপনার অনেক দূরের একটা টাওয়ার থেকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল আসতেছে, সেটাকে আমি অ্যান্টেনা দিয়ে ধরে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করছি। কনভার্ট করার পর সিগন্যালটা তো আমার মানুষের কথা হিসাবে শুনতে হবে, এই জন্য হচ্ছে আমরা এটাকে এমপ্লিফাই করি। ওইটাকে যখন আমি এমপ্লিফাই করি তখন কিন্তু আমি উল্টা পাওয়ার দিই। ওই এমপ্লিফায়ার সার্কিটকে আমি বাইরে থেকে পাওয়ার দিই, যাতে সে ওই ছোট সিগন্যালটা এমপ্লিফাই করে বড় করতে পারে, তাই না? জি স্যার। কিন্তু কনভার্টারের জিনিসটা এরকম না। কনভার্টারে হচ্ছে আমার অলরেডি একটা পাওয়ার সোর্স আছে, সেটা ধরেন 5 ভোল্টের। সো আমার একটা 5 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই আছে। এটা যদি আমি যে কোনো একটা লোডে লাগাই দিই, তাহলে লোডটা যদি 5 ভোল্টে কাজ করে, ফর এক্সাম্পল এটা 5 ভোল্টে কাজ করে এরকম কিছু একটা লোড, ধরেন 5 ভোল্টের লাইট হইতে পারে, তাহলে নো টেনশন, 2 ফুট আমার লাইটটা জ্বলবে, কারণ ওর স্পেসিফিকেশনে বলা আছে এটা 5 ভোল্টে জ্বলবে। কিন্তু যদি এমন হয় যে আমার লাইটটাতে 5 ভোল্ট দিলে আমার লাইটটা জ্বলে যাবে, ওকে 1 ভোল্টে জ্বালাইতে হবে। ধরেন এটা একটা এলইডি, ওকে 1 ভোল্টে জ্বালাইতে হবে, 5 ভোল্ট দিলেও পুড়ে যাবে ফর সাম রিজন। আমার ডিভাইসটা এমনভাবে ডিজাইন করা। তাহলে আমি কি 5 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের সাথে ডিরেক্টলি কানেক্ট করতে পারবো? না স্যার। ওকে, সো তখন হচ্ছে গিয়ে আমরা বাক কনভার্টার ইউজ করব। বাক কনভার্টার করবে কি, এই সাইড থেকে, এখানে বাক কনভার্টার আছে, এই সাইড থেকে সে 5 ভোল্ট নিবে, এই সাইডে সে 1 ভোল্ট সাপ্লাই দিবে, 1 ভোল্ট সাপ্লাই দিবে, এবং আইডিয়াল বাক কনভার্টার হইলে সে মাঝখানের সার্কিটে কোনো পাওয়ার লস করবে না, ঠিক আছে? এমপ্লিফায়ার হইলে কিন্তু সে উল্টা পাওয়ার খেটে হচ্ছে এই কনভার্সনটা করতো, মানে সিগন্যাল এমপ্লিফিকেশনটা সে পাওয়ার কনজাম করে করতো। ও পাওয়ার টোটালি কনজাম করবে না, ও জাস্ট পাওয়ার এই সাইড থেকে এই সাইডে ডেলিভার করবে। এই সাইডে পাওয়ারটা 5 ভোল্টে আসতেছে, ও এই সাইডে পাওয়ারটাকে 1 ভোল্টে কনভার্ট করে ডেলিভার করবে। বুঝতে পারছেন? এই সাইডে যদি আপনি 20 ওয়াট ইনপুট দেন, এই সাইডেও 20 ওয়াট ইনপুট পাবে না, গিভেন আইডিয়াল কন্ডিশন আর কি। সো ও নিজে কোনো পাওয়ার কনজিউম করবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে কনভার্টারের সাথে এমপ্লিফায়ারের পার্থক্য। আচ্ছা, আমি কেন এটা মুছতেছি, আচ্ছা যাই হোক। সো আমরা হচ্ছে তিনটা জিনিস দেখবো বলছিলাম। একটা হচ্ছে বুস্ট কনভার্টারের বুস্ট
কনভার্টারের ইনপুট ভোল্টেজ মানে ভিআই এবং এভারেজ আউটপুট ভোল্টেজের মধ্যে রিলেশন। সো এদের মধ্যে রিলেশনশিপটা কি? আমরা দেখছিলাম যে বাক কনভার্টারের ক্ষেত্রে রিলেশনশিপটা খুব সিম্পল ছিল। বাক কনভার্টারের ক্ষেত্রে ছিল ভিআই ইকুয়ালস টু ডি, সরি, ভি আউট ইকুয়ালস টু ডি ইন্টু ভিআই, তাই না? সো স্যার, হ্যাঁ বলেন। বুস্ট কনভার্টারের ইনপুট ভোল্টেজের সাথে কার রিলেশন স্যার? আউটপুটের? হ্যাঁ, এভারেজ আউটপুট ভোল্টেজের, এভারেজ আচ্ছা। আউটপুট ভোল্টেজ। সো বাক কনভার্টারের ক্ষেত্রে আমরা এই রিলেশনশিপটা দেখে আসছিলাম। সো বুস্টের ক্ষেত্রে এরকম সিমিলার একটা রিলেশনশিপ থাকবে। আমরা প্রথমত এটা ডিরাইভ করার চেষ্টা করব। দেন আমরা এটা ডিরাইভ করব হচ্ছে এই জিনিসটা এজিউম করে নিয়ে যে বুস্ট কনভার্টারটা কন্টিনিউয়াস কন্ডাকশন মোড এবং স্টেডি স্টেটে রান করতেছে। ঠিক আছে? কন্টিনিউয়াস কন্ডাকশন মোড মানে আমার আউটপুট, আমার ওই যে যেটা চার্জ স্টোরিং এলিমেন্ট, আমার ওইখানে আমরা দেখছি যে একটা ইন্ডাক্টর থাকে। ওই ইন্ডাক্টরটার ভিতরে আমার কারেন্টের পরিমাণ কখনো শূন্য হয়ে যাবে না। সো সে কন্টিনিউয়াসলি কন্ডাক্ট করবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড। আর স্টেডি স্টেট মানে হচ্ছে আমার প্রত্যেকটা টাইম পিরিয়ড পরে ইন্ডাক্টর কারেন্ট যেখান থেকে শুরু হয়েছিল আবার সেখানে এসে শেষ হবে, বা ক্যাপাসিটর ভোল্টেজ যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসে শেষ হবে। সো আমার চার্জ স্টোরেজ এলিমেন্টগুলা বা এনার্জি স্টোরেজ এলিমেন্টগুলা প্রত্যেকটা টাইম পিরিয়ডে যে পরিমাণ এনার্জি ওর ভিতরে ঢুকাইছে ঠিক সেই পরিমাণ এনার্জি সে আউটপুটে দিয়ে দিবে। সে হচ্ছে এক্সট্রা কোনো এনার্জি ওর নিজের ভিতর জড়ো করবে না, বা হচ্ছে ওর এনার্জি রিসোর্সটা কমাবে না আর কি, কমাবেও না বাড়াবেও না, সে সবসময় স্টেডি স্টেটে থাকবে। সে যে পরিমাণ চার্জ স্টোর করছে প্রত্যেকটা টাইম পিরিয়ডে ঠিক সেই পরিমাণ চার্জ স্টোর করবে। ঠিক আছে? এই দুইটা অ্যাজাম্পশন ধরে নিয়ে আমরা বুস্ট কনভার্টারের ইনপুট ভোল্টেজ এবং অ্যাভারেজ আউটপুট ভোল্টেজের মধ্যে রিলেশনশিপটা বিল্ড আপ করব। দেন 2 নাম্বার হচ্ছে এই কন্টিনিউয়াস কন্ডাকশন মোডটা যদি চালু রাখতে হয় তাহলে আমার ইন্ডাক্টরের ভ্যালু কত হইতে হবে। সো ইন্ডাক্টরের ভ্যালু, সো ইন্ডাক্টর ভ্যালু ইন বাউন্ডারি কন্ডাকশন মোড, ইন বাউন্ডারি কন্ডাকশন মোড। সো আমরা জানি বাউন্ডারি কন্ডাকশন মোড হচ্ছে এমন মোড যেটা হচ্ছে কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াসের মাঝামাঝি। তো আমরা যদি বাউন্ডারি কন্ডাকশন মোডের জন্য ইন্ডাক্টরের ভ্যালুটা হিসাব করতে পারি তাহলে আমরা বুঝবো কি ইন্ডাক্টরের ভ্যালু এর চাইতে বড় নিলে আমরা কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে থাকবো, আর ইন্ডাক্টরের ভ্যালু এই ক্রিটিক্যাল ভ্যালু বা বাউন্ডারি কন্ডাকশন মোডের ভ্যালুর চাইতে কম নিলে আমরা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে চলে যাব। সো এটাকে ইন আদার ওয়ার্ডস ক্রিটিক্যাল ইন্ডাকটেন্স ভ্যালুও বলে, ক্রিটিক্যাল ইন্ডাকটেন্স ভ্যালু। সো আমরা বাক কনভার্টারের জন্য এরকম সিমিলার জিনিস দেখে আসছি। সরি আজকে বানান ভুল হয়ে যাচ্ছে অনেক। ক্রিটিক্যাল ইন্ডাকটেন্স ভ্যালু। তো আমরা বুস্ট কনভার্টারের ক্ষেত্রেও ক্রিটিক্যাল ইন্ডাকটেন্স ভ্যালুটা কত সেটা বাইর করার চেষ্টা করব। দেন আমরা দেখছি সবগুলা কনভার্টার সার্কিটে আমরা আউটপুটের সাথে একটা ক্যাপাসিটর লাগাই। এই ক্যাপাসিটরটার কাজ কি, যে আমার আউটপুট ভোল্টেজের রিপলটা দূর করা। আমরা দেখছি ক্যাপাসিটর চার্জ স্টোর করে রেখে আউটপুট ভোল্টেজের রিপলটা অনেক কমায় আনতে পারে। সো অন এভারেজ আউটপুট ভোল্টেজটা যাতে স্টেডি থাকে, বেশি লাফালাফি না করে, এই জন্য আমরা একটা ক্যাপাসিটর এই কনভার্টার সার্কিটগুলোর শেষে অ্যাড করি। সো ওই ক্যাপাসিটরটার মিনিমাম ভ্যালু কত হইতে হবে, ক্যাপাসিটরের মিনিমাম ভ্যালু কত হইলে আমি এক্সপেক্টেড রিপল পাবো, এক্সপেক্টেড মানে একটা মিনিমাম অ্যামাউন্ট, সরি একটা ম্যাক্সিমাম অ্যামাউন্টের রিপলের মধ্যে কিভাবে রিপলটা সীমাবদ্ধ রাখতে পারবো। এক্সপেক্টেড রিপল, সো এক্সপেক্টেড ম্যাক্সিমাম রিপল, ম্যাক্সিমাম
রিপল ক্যাপাসিটরের মিনিমাম ভ্যালু কত হলে আমি এক্সপেক্টেড ম্যাক্সিমাম রিপলটা বজায় রাখতে পারবো। সো এই তিনটা জিনিসে দেখার চেষ্টা করব। সো প্রথমে আচ্ছা আমি এই পর্যন্ত যা যা বলছি আমাদের উদ্দেশ্য কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা হোপফুলি ক্লিয়ার হয়েছে। সো আমরা হচ্ছে প্রথমে বুস্ট কনভার্টারের সার্কিটটা দেখি। সার্কিটটা হচ্ছে এরকম। সো এটা হচ্ছে আমার লোড রেজিস্ট্যান্স। তাহলে লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যেই ভোল্টেজ সেটাই তো হবে আউটপুট ভোল্টেজ। সো এখানে এই দুইটা পয়েন্টের মাঝখানে আমি আউটপুট ভোল্টেজটা পাবো। এটা হচ্ছে আমার ওই যে রিপল দূর করার জন্য যে ক্যাপাসিটরটা দরকার সেটা। এখানে আমরা একটা প্যাসিভ সুইচ হিসাবে একটা ডায়োডকে রাখছি, আর অ্যাক্টিভ সুইচ হিসাবে এখানে আমরা একটা ট্রানজিস্টরকে রাখছি। সো ইন মোস্ট কেসেস এটা মসফেট হয়। আর এখানে আমার মূল এলিমেন্টটা যেটা পাওয়ার কনভার্সন অ্যাকচুয়ালি করে, সেই মূল এলিমেন্টটা হচ্ছে এই ইন্ডাক্টর। ঠিক আছে। সো এই সার্কিটটা আমরা গত ক্লাসেও দেখছি। আমরা এটার সাথে বাক কনভার্টারটাও কম্পেয়ার করছিলাম। সো আই হোপ যে ওইটা আর ডিটেলস বলার দরকার নেই। সো এখন হচ্ছে আমরা যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা রিপিট করি। সেটা হচ্ছে আমার এই সুইচিং, আমার যেটা অ্যাক্টিভ সুইচ, যেটা ট্রানজিস্টরটাকে অন রাখলে পুরো সার্কিটটা দেখতে একরকম হবে, একটা সুইচিং স্টেটে থাকবে। আর ট্রানজিস্টরটা অফ রাখলে আমার পুরো সার্কিটটা দেখতে আরেক রকম হবে, আরেকটা সেকেন্ড সুইচিং স্টেট হবে। সো এই দুইটা সুইচিং স্টেটই আমার কনসিডার করতে হবে। ইনপুট এবং আউটপুট ভোল্টেজ যদি ইনপুট এবং আউটপুট ভোল্টেজের মধ্যে সম্পর্ক যদি আমার খুঁজে পাইতে হয়। সো আমরা প্রথমে দেখি যে আমার সুইচটা অন থাকলে, এটা হচ্ছে সুইচের অ্যাক্রসে গেট ভোল্টেজ আর কি, ভি গেট বলতে পারি। এখানে ভি গেট ভোল্টেজটা আমি কোনোভাবে দিচ্ছি। সো সুইচটা কিছুক্ষণ অন থাকতেছে, কিছুক্ষণ অফ থাকতেছে। সো এই পুরাটা যদি একটা টাইম পিরিয়ড হয়, সো এটা হচ্ছে সুইচটা অন অফ হওয়ার টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ডের একটা নির্দিষ্ট অংশ ডিটি, মানে আমার 0.5 × t হইতে পারে বা 0.7 × t হইতে পারে। সো এই এই জিনিসটা জিনিসটা যেটা একটা ভগ্নাংশ, 0 থেকে 1-এর ভিতর একটা ভগ্নাংশ, এটাকে বলা হচ্ছে ডিউটি রেশিও। ঠিক আছে, ডিউটি রেশিও, ডিউটি রেশিও। সো আমার টাইম পিরিয়ডের যেই পরিমাণ অংশটা আমার সুইচটা অন থাকবে, সেই পরিমাণ অংশে সার্কিটের অবস্থা কি হবে দেখেন। সো উপরের সার্কিটে এই জায়গাটা ক্লোজ। সো আমরা এটা আবার আঁকি। এই জায়গাটা শর্ট বা ক্লোজ বা হচ্ছে অন, যেটাই বলেন না কেন। তারপর এই প্যাসিভ সুইচটা কি অবস্থায় আছে আমরা এখনো জানি না, আমরা বাকি জিনিসটা এঁকে ফেলি, তারপর চিন্তা করব এটা নিয়ে। ওকে, সো এখন দেখেন আমার যেহেতু এই অ্যাক্টিভ সুইচটা এই মুভমেন্টটা অন আছে, সো ডেফিনেটলি আমার এই পয়েন্টটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, তাই না? 0 ভোল্টের সাথে কানেক্টেড আছে। সো আমার ডায়োডটা যদি এখানে থাকে, ডায়োডের এই সাইডে কি আছে? 0 ভোল্ট আছে, তাই না? আবার দেখেন এটা হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে থাকা একটা সার্কিট।
সো এই ক্যাপাসিটরটার ভিতর সবসময় কিছু না কিছু একটা আউটপুট ভোল্টেজ অবশ্যই মানে জমা হয়ে থাকবে, অবশ্যই জমা হয়ে থাকবে, এবং সেই ভোল্টেজটা অবশ্যই পজিটিভ হবে, তাই না? তাহলে এদিকে আছে 0 ভোল্ট আর এদিকে আছে কিছু পরিমাণ পজিটিভ ভোল্টেজ। তাহলে এই ডায়োডটা যখন সুইচ অন, মানে এই স্টেটটাতে এই ডায়োডটার এই পাশে 0 ভোল্ট আছে, এই পাশে পজিটিভ ভোল্টেজ আছে, তাহলে এই ডায়োডটা অন থাকবে নাকি অফ থাকবে? স্যার ভাবি ক্লিয়ার হয় না একটু, আর একটু ক্লিয়ার করে তো বলতেন যদি। হ্যাঁ, ডায়োডের সাইড, এই যে ডায়োডের এটা হচ্ছে পি জাংশন, এটা এন জাংশন। পি জি স্যার। জাংশনে 0 আছে, এন জাংশনে একটা পজিটিভ ভোল্টেজ আছে, কারণ ক্যাপাসিটরটা তো সবসময় আউটপুট ভোল্টেজটা সমান একটা ভোল্টেজ স্টোর করবে। তাহলে জি স্যার। তাহলে এখন আপনার বলতে হবে যে এই ডায়োডটা কি ফরওয়ার্ড আছে, ফরওয়ার্ড বায়াসে আছে, না রিভার্স বায়াসে আছে? স্যার ডায়োড স্যার রিভার্স বায়াসে আসছে স্যার। হুম, কারণ হচ্ছে আপনার নেগেটিভ টার্মিনালে বেশি ভোল্টেজ, পজিটিভ টার্মিনালে কম ভোল্টেজ কম ভোল্টেজ, তুলনামূলক। জি স্যার। সো আমার সার্কিটটা এই ক্ষেত্রে, এক্ষেত্রে রিভার্স বায়াস। হ্যাঁ, রিভার্স বায়াস মানে তার মানে এই জায়গাটা ওপেন। জি স্যার। সো এই জায়গাটা ওপেন। সো এই জায়গাটা ওপেন হইলে দেখেন আমার এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট কত হবে? ম্যাক্সিমাম হবে স্যার। ম্যাক্সিমাম হবে। ইন্ডাক্টরে স্যার হচ্ছে সার্কিট থেকে তো সো এদিকেও আমরা, কারেন্ট তো যাচ্ছে। হ্যাঁ, ইন্ডাক্টরের ভিতর, হ্যাঁ, ইনপুট থেকে ভিআই থেকে হচ্ছে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তো আমরা ইন্ডাক্টরের সূত্র কি জানি? আমরা ইন্ডাক্টরের ভিতর কারেন্টের সূত্র জানি হচ্ছে I ইকুয়ালস টু এল ডি ডিটি অফ ভি, তাই না? I ইকুয়ালস টু এল ডি ডিটি অফ ভি। জি স্যার। ডিভি বাই ডিটি। সরি, আমি এল ইজ ইকুয়াল ভুল টু ডিভি বাই বলতেছি। ডিটি। ভি ইকুয়ালস টু এল ডি ডিটি অফ আই। সো কারেন্ট যত দ্রুত চেঞ্জ হবে, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ তত বেশি হবে। তো আমার যদি এই ইন্ডাক্টর কারেন্টটা কত হবে সেটা যদি বের করতে হয়, তাহলে দেখেন এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো V equal to L di by dt। হ্যাঁ, V ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি। এখন দেখেন এই V ডিভাইডেড বাই ইন্ডাক্টরের অ্যাক্রসে এখানে যে ভিআই ভোল্টেজটা আছে সেটা তো অবশ্যই এখানে ড্রপ হবে, তাই না? কারণ আর কোথাও তো জায়গা নাই ভোল্টেজটা ড্রপ হওয়ার। মানে ভিএল ইকুয়ালস টু অবশ্যই কি হইতে হবে? ভিআই মাইনাস ভিআই হইতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা ভিএল, সেটাকে অবশ্যই ভিআই এর সমান হইতে হবে, মানটা সমান হইতে হবে। তাহলে এল ডি ডিটি অফ আই, তাহলে দেখেন আপনার ডি ডিটি অফ আই কি আসতেছে? ভিআই বাই এল, তাই না? তারপর আপনার তো হচ্ছে কারেন্টের মান লাগবে, তাহলে আমার ডিআইটাকে একা করতে হবে। তাহলে ডিআই সমান কি হবে? ভিআই বাই এল ইন্টু ডিটি, ঠিক আছে। এখন দেখেন এটা আমরা সুইচ অন স্টেটের জন্য হিসাব করতেছি। তাহলে সুইচ অন, যতক্ষণ সুইচ অন থাকবে, মানে এই এটা যদি 0 থেকে টি পর্যন্ত টাইম হয়, তাহলে
এই ডিটি পরিমাণ টাইম পর্যন্ত আমার সুইচটা অন ছিল, তাহলে ডিটি পর্যন্ত আমার এই সূত্রটা খাটবে, তাই না? তাহলে আমার এই 0 থেকে ডিটি পর্যন্ত এই টাইমটা হচ্ছে বড় হাতের ডি, মানে ডিউটি রেশিও ইন্টু টি। ঠিক আছে, তাহলে এখানে আমার কারেন্টের চেঞ্জ বা ডেল আই এল, সো ডিআইটাকে আমি ডেল আই, ডিআই মানেও কারেন্টের চেঞ্জ, ডেল আই এল মানেও কারেন্টের চেঞ্জ, সো এটাকে ইন্টারচেঞ্জেবলি লেখা যায় এই ক্ষেত্রে। সো ভি আই বাই এল ইন্টু ডি ইন্টু টি। ঠিক আছে, তাহলে আমার এইটুক সময়ে ডিটি সময়ে যে পরিমাণ কারেন্টের চেঞ্জটা হইল সেটা আমরা এই ফর্মুলা দিয়ে হিসাব করতে পারি, ভিআই ডিভাইডেড বাই এল ডি ইন্টু টি। দেখেন এটা যদি আমি গ্রাফ আঁকি তাহলে জিনিসটা এরকম হবে। সো যতক্ষণ আমি সুইচটা অন করছি ততক্ষণ ইন্ডাক্টরের ভিতর কারেন্টটা এরকম স্লোলি ইনক্রিজ করতে থাকবে, এবং এই ইনক্রিজ করার রেটটা ডিটি বাই ডিআই বাই ডিটি হচ্ছে ভিআই বাই এল, ভিআই বাই এল এর সমান। সো এই সরলরেখাটার স্লোপ হচ্ছে ভিআই বাই এল, আর ভিআই বাই এলকে আমি যদি ওই যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, আমি যদি স্লোপের সাথে এই এক্স অ্যাক্সিসের ভ্যালুটা গুণ দিই তাহলেই তো ওয়াই বা কারেন্টের চেঞ্জ কত হয়েছে সেটা পেয়ে যাব। সো ওই জিনিসটাই আমরা এখানে করছি, এই যে স্লোপের সাথে, এটা হচ্ছে স্লোপের সাথে আমরা টাইমটা মাল্টিপ্লাই করছি, ফলে কারেন্টের চেঞ্জটা পেয়ে গেছি। তাহলে এইটুক 0 থেকে ডিটি সময় পর্যন্ত আমার আইএল এর কার্ভ দেখতে হবে এরকম। কারো কোনো কোয়েশ্চেন? জি না স্যার। ওকে, এবার হচ্ছে আমরা সেকেন্ড সুইচিং স্টেটটা দেখার চেষ্টা করি। আমরা জানি যে সেকেন্ড সুইচিং স্টেজে অবশ্যই আমার এই ট্রানজিস্টরটা অফ থাকবে। সো এই ট্রানজিস্টরটা যদি অফ থাকে তাহলে আমি সার্কিটটা এভাবে আঁকতে পারি। সো এই জায়গাটা পুরোপুরি অফ। এখন দেখেন, এখন যেহেতু এটা পুরোপুরি অফ হয়ে গেছে, আমরা জানি ইন্ডাক্টরের ভিতর দিয়ে অলরেডি আইএল পরিমাণ একটা কারেন্ট যাচ্ছিল। আমরা জানি যে হুট করে কখনোই একটা ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্টের ভ্যালু 0 হয়ে যাইতে পারে না। সো যাতে সে হুট করে 0 হয়ে না যাইতে হয় সেজন্য আমি একটা প্যাসিভ সুইচ এখানে আগে থেকে কানেক্ট করে রাখছি। সো এখন দেখেন, যেহেতু যেহেতু এই ইন্ডাক্টরটা আমার লোডকে পাওয়ার সাপ্লাই দিবে, সেহেতু এখন সে ডিসচার্জ হবে, তার ভিতরে যে পরিমাণ ম্যাগনেটিক এনার্জি জমা ছিল সেটা এখন ডিসচার্জ হওয়া শুরু করবে। তাহলে আগের সার্কিটে তার পোলারিটি ছিল এরকম, কিন্তু এখন পোলারিটিটা চেঞ্জ হয়ে গিয়ে এরকম হয়ে যাবে। সো এখন এই ইন্ডাক্টরটা একটা সোর্স হিসাবে কাজ করবে। তাহলে এখানে দেখেন আমি ডায়োডের এই পাশে 2টা ভোল্টেজ সোর্স পাচ্ছি, আর ডায়োডের এই পাশে হচ্ছে শুধুমাত্র ভি নট আছে। সো এই মোমেন্টে আমার কারেন্টটা চালু রাখার জন্য, এবং হচ্ছে যেহেতু এই সাইডের ভোল্টেজ এখন এই সাইডের ভোল্টেজের চাইতে বেশি হয়ে গেছে, সেহেতু আমার এই ডায়োডটা এবার অন হয়ে যাবে। ঠিক আছে, এই আমার প্যাসিভ সুইচটা এই স্টেটে অন হয়ে যাবে। সো প্যাসিভ সুইচ অন। এখন দেখেন আমার ইন্ডাক্টরের ভিতর যদি আমি আবার সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এখানে জায়গা নেই। ইন্ডাক্টরের ফর্মুলা আমরা জানি হচ্ছে VL সমান
VL সমান L ddt of I। তাহলে VL আমরা অলরেডি দেখতেছি যে এই পাশে হচ্ছে VI পরিমাণ ভোল্টেজ আছে, আর সরি এই পয়েন্টে 0 ভোল্টেজ না থেকে এখন কি আছে, V নট আছে। সো VL এর জায়গায় আমার কি হচ্ছে, VI মাইনাস V নট। এখন দেখেন এটা আউটপুট ভোল্টেজটা সবসময় একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট ভ্যালু থাকে না, এটা একটু রিপল থাকে, এই জন্য আমি অ্যাভারেজ আউটপুট ভোল্টেজটা হচ্ছে এই সাইডের ভোল্টেজ হিসাবে কাউন্ট করতেছি। তাহলে VL ইকুয়ালস টু কি হচ্ছে, VI এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ, VI মাইনাস অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ ইকুয়ালস টু L কারেন্টের চেঞ্জ যতটুকু হয়েছে, টাইমের চেঞ্জ যতটুকু হয়েছে। ঠিক আছে, এখন দেখেন এই পাশটা আমরা ঠিক রাখি, মাইনাস V নট ইকুয়ালস টু L। কারেন্টের চেঞ্জ আগের মতোই আছে, কারণ আমরা জানি স্টেডি স্টেট থাকতে হবে, আর টাইমের চেঞ্জ হয়েছে এখন 1 মাইনাস ডি ইন্টু টি। ঠিক আছে, তাহলে ডেল আই এল সমান এখন কি হবে, ডেল আই এল সমান ভি আই মাইনাস ভি নট অ্যাভারেজ ভি নট ডিভাইডেড বাই এল। এই এলটা নিচে আসছে আর এই পুরো জিনিসটা উপরে গুণ হিসাবে আসবে, 1 মাইনাস ডি ইন্টু টি। তাহলে আমার টোটাল কারেন্টের ওয়েভফর্মটা তাহলে কি দাঁড়াইলো, যে সেকেন্ড সুইচিং স্টেটে এই যে এইটুক টাইম হচ্ছে 1 মাইনাস ডি ইন্টু টি। ঠিক আছে, সেকেন্ড সুইচিং স্টেটে আমার কারেন্টটা আবার কমা শুরু করবে, কমতে কমতে সেটা আবার যখন এই লেভেলে আসবে তখন আমার আবার সেকেন্ড টাইম পিরিয়ডটা শুরু হয়ে যাবে। সো যাতে হচ্ছে আমার স্টেডি স্টেটটা বজায় থাকে, মানে সে যে পরিমাণ কারেন্ট ইন্ডাক্টরের ভিতর নিয়ে শুরু করছিল, টাইম পিরিয়ডের শেষেও সেম পরিমাণ কারেন্ট যাইতে হবে। সো এইখানে আমি যে পরিমাণ কারেন্টের ইনক্রিজ হয়েছিল প্রথমবারে, ঠিক সেই পরিমাণ কারেন্টের ডিক্রিজ হবে সেকেন্ড সুইচিং স্টেট। সো আমরা ইনক্রিজের পরিমাণটা পাইছিলাম হচ্ছে VI বাই এল ইন্টু ডিটি, ডিক্রিজের পরিমাণটা পাইছি হচ্ছে VI মাইনাস অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই এল ইন্টু 1 মাইনাস ডি ইন্টু টি। তো আমরা জানি ইনক্রিজ আর ডিক্রিজ যদি সমান লিখতে হয় তাহলে একটা মাইনাস সাইন দিতে হয়, তাই না? এটা ইনক্রিজ, তাহলে এটা ডিক্রিজ, এটা এটার উল্টা, সমান লিখতে হলে উল্টাটাকে আবার উল্টায় দিয়ে সমান করতে হবে। ঠিক আছে, এইটুক পর্যন্ত সবাই বুঝছেন? ইনক্রিজ আর ডিক্রিজকে সমান লিখতে হলে মাইনাস সাইন নিতে হয়, এটা আমি গত ক্লাসে বা এর আগের ক্লাসে অনেক ডিটেলসে বুঝাইছিলাম। সো হোপফুলি বুঝছেন। দেন আমার এল দেখেন দোনো পাশে আছে, টি দোনো পাশে আছে, তাহলে এল এবং টিগুলো আমি ডিভাইড করে কাটা দিয়ে দিতে পারি। সো আমার এই পাশে থাকবে শুধুমাত্র ভিআই ইন্টু ডি, আর এই পাশে থাকবে মাইনাস ভিআই মাইনাস ভি নট ইন্টু 1 মাইনাস ডি। তারপর যদি আমরা মাল্টিপ্লিকেশনগুলো করতে থাকি, সো এখানে প্রথমে আসবে হচ্ছে মাইনাস ভিআই মাইনাসে মাইনাসে প্লাস ভি নট, তারপর আসবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ভিআই ইন্টু ডি, আর মাইনাস ভি নট ইন্টু ডি। ঠিক আছে, এই গুণটা কে বুঝেন নাই? জাস্ট আচ্ছা, এটা আর একটু সিম্পলি করা যায়, আমি মাইনাস সাইনটা ভিতরে ঢুকাই দিলে এটা সিম্পল হয়ে যায়। সো ভিআই ইন্টু ডি, সো মাইনাস সাইনটা যদি আমি যে কোনো এক জায়গায় ভিতরে ঢুকাই দিই তাহলে একটা উল্টায় যাবে আর কি,
ডি মাইনাস ওয়ান হয়ে যাবে ভিআই মাইনাস ভি নট। তাহলে ভিআই ইন্টু ডি সমান ডি ইন্টু ভিআই মাইনাস ডি ইন্টু ভি নট মাইনাস ভিআই স্যার প্লাস এখানে স্যার অন মাইনাস ডি এখানে মাইনাস দ্বারা গুণ করছেন তো হুম ডি মাইনাস অন আসছে। হুম হুম হুম। এরপর জাস্ট নর্মাল নিয়মে গুণ করে গেছে, ঠিক আছে। ওকে, জি স্যার। তো এবার দেখেন দোনো পাশে ভিআই ইন্টু ডি আছে, তাহলে এগুলা উভয় পাশ থেকে বিয়োগ করে দেওয়া যায়। সো এই পাশ থেকে যদি ভিআইডি বিয়োগ করি এই পাশে জিরো আসবে, আর এই পাশে জাস্ট এই টার্মটা নাই হয়ে যাবে। তাহলে আর থাকবে কত, যে মাইনাস ভিআই, এটা আগে লিখে নিয়ে আসলাম, প্লাস ভি নট মাইনাস ডি ইন্টু ভি নট, একটু রিঅ্যারেঞ্জ করলাম জাস্ট। তারপর এই ভিআইটা আমি এই পাশে নিয়ে আসতে পারি, ভিআই ইকুয়ালস টু ভি নট ইন্টু ওয়ান মাইনাস ডি, ঠিক আছে। এই ভি নটটা কমন নিয়ে নিলে ওয়ান মাইনাস ডি থাকে। তাহলে এটাই হচ্ছে ইনপুট এবং আউটপুটের মধ্যে রিলেশনশিপ। সো বেসিক্যালি আমি যদি ভি নট হিসাব করতে চাই, মানে আউটপুট ভোল্টেজটা হিসাব করতে চাই, অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ, তাহলে ভিআইকে ওয়ান মাইনাস ডি দিয়ে গুণ দিতে হবে, সরি ভিআইকে ওয়ান মাইনাস ডি দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমি আউটপুট ভোল্টেজটা পেয়ে যাব। ফর এক্সাম্পল আপনি এই বুস্ট কনভার্টারটাতে ভিআই দিছেন 10 ভোল্ট এবং ডি এর মান নিছেন, ডিউটি রেশিও নিছেন 0.5, তাহলে মানগুলো বসায় দেন। সো আমার ভিআই হচ্ছে 10 ভোল্ট আর ডিউটি রেশিও হচ্ছে 0.5, তাহলে 10 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.5 আবার 0.5, 10 ডিভাইডেড বাই 0.5 মানে 10 ডিভাইডেড বাই হাফ, তাহলে 10 ডিভাইডেড বাই হাফ, তাহলে ভগ্নাংশের হিসাব করলে 10 ইন্টু 2 20 ভোল্ট। তাহলে 20 আসবে, জি স্যার, আপনি 20 আসবে। 10 ভোল্ট ইনপুট দিয়ে আউটপুটে কত পাবেন, 20 ভোল্ট পাবেন। কিন্তু কনভার্টারটা এমনভাবে ডিজাইন করা আছে যে আপনার কনভার্টার সার্কিটের ভিতরে কোনো প্রকার পাওয়ার লস হবে না। আপনি 10 ভোল্টের পাওয়ার সাপ্লাই থেকে যে পরিমাণ পাওয়ার দিছেন, আউটপুটে ঠিক সেম পরিমাণ পাওয়ার পাবেন, কিন্তু 20 ভোল্ট ডিসি ভোল্টেজ হিসাবে পাওয়ারটা পাবেন, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন এই ফার্স্ট সেকশনটা নিয়ে? আচ্ছা, কোনো কোয়েশ্চেন নাই। দেন আমরা হচ্ছে যেটা বলতেছিলাম, আমার ইন্ডাক্টর কারেন্ট যদি এরকম হয় তাহলে আমরা এটাকে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড বলি, কারণ দেখেন কারেন্টটা কখনো জিরো হয়ে যাচ্ছে না। সো এটা হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোডের উদাহরণ। আবার আমার ইন্ডাক্টরের ভিতর কারেন্ট যদি এরকম হয় যেই মোমেন্টে জিরো হয়েছে ঠিক সেই মোমেন্টে আবার উপরে উঠে গেছে, সরি, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বাউন্ডারি কন্ডাকশন মোড। আচ্ছা, আমি জাস্ট 30 সেকেন্ডের একটা বিরতি নিয়ে আসতেছি। হ্যালো। সো এই জিনিসটাকে বলা হচ্ছে বাউন্ডারি কন্ডাকশন মোড। আইএল যদি দেখতে এরকম হয়। আর ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড, তাহলে অনেকক্ষণ কারেন্টটা জিরো হয়ে থাকবে, আবার হচ্ছে চালু হবে,
আবার অনেকক্ষণ জিরো হয়ে থাকবে, আবার অনেকক্ষণ চালু হবে। সো এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। সো এই তিনটার মধ্যে আমরা সাধারণত কন্টিনিউয়াস কন্ডাকশন মোডটা প্রেফার করি। তো আমার সার্কিটকে কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে রাখতে হইলে ইন্ডাক্টরের ভ্যালু কত হইতে হবে সেটা তো আমাকে জানতে হবে, তাই না? সো এই আমরা যদি বাউন্ডারি কন্ডাকশন মোডের বিসিএমে রাখতে হলে আমার সার্কিটকে এল এর মান কত হইতে হবে সেটা যদি হিসাব করি, বা এল ক্রিটিক্যালটা যদি আমরা হিসাব করি, তাহলে আমি বুঝতে পারবো কি এল ক্রিটিক্যালের চাইতে বড়, এল এর মান যদি এল ক্রিটিক্যালের চাইতে বড় নিই তাহলে আমি কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে থাকবো। এল এর মান এল ক্রিটিক্যালের সমান নিলে আমি বাউন্ডারি কন্ডাকশন মোডে থাকবো। এল এর মান যদি আমি এল ক্রিটিক্যালের চাইতে ছোট নিই তাহলে আমি ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে থাকবো। তাহলে এই এল ক্রিটিক্যালটা বের করতে পারলে আমরা অনেকগুলো ইনফরমেশন জেনে যাচ্ছি, তাই না? সো আমরা এল ক্রিটিক্যালটা বের করার চেষ্টা করি। সো আমরা দেখছি যে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড, সরি, বাউন্ডারি কন্ডাকশন মোডের গ্রাফ হচ্ছে এরকম। সো বাউন্ডারি কন্ডাকশন মোডে আমরা ইন্ডাক্টরের মানটা বের করার চেষ্টা করি, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল ইন্ডাকট্যান্স। এদিকে টাইম, এদিকে আই এল। সো আমি এটা আপনাদের বোঝার সুবিধার্থে কতগুলো আলাদা আলাদা স্টেটমেন্ট হিসাবে বুঝাবো। সো প্রথমে স্টেটমেন্ট হচ্ছে স্টেটমেন্ট 1, অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্ট হচ্ছে হাফ অফ দ্য পিক কারেন্ট। সো আপনার পিক ইন্ডাক্টর কারেন্ট হচ্ছে এটা। সো এটাকে আমি বলতেছি আই পিক। আর আপনি অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্ট যদি আপনি মনে মনেও হিসাব করেন তাহলে দেখবেন এখানে কোথাও আসবে। এই গ্রাফটার এভারেজ নিলে এখানে কোথাও আসবে না, মাঝামাঝি কোথাও আসবে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলতেছি আই এল। এই দুই পাশে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে এটা অ্যাভারেজ আর কি। সো অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্টটা এখানে কোথাও হবে। সো আমার প্রথম স্টেটমেন্ট হচ্ছে এই অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্টটা আই পিকের অর্ধেক হবে, আই পিকের হাফ হবে। সো এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি? আমরা অ্যাকচুয়ালি অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্টটা নর্মাল মেথডে হিসাবই করতে পারি। সো অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্ট আমরা জানি এই আই এর সাথে টি কে গুণ দিতে থাকবো, ইন্টিগ্রেশন যে আমরা একদম প্রথম দিকে শিখছি, 0 থেকে টি পর্যন্ত এভাবে গুণ দিব, দেন টোটাল টাইম দিয়ে ভাগ করে দিব, তাহলে আমি এভারেজ কারেন্টটা পেয়ে যাব। এখন দেখেন আয়ের সাথে যদি আমি টি গুলো গুণ দিতে থাকি তাহলে এই ত্রিভুজটার এরিয়া পাবো, তাই না? এই যে আই নিয়ে একটা ছোট টি এর সাথে গুণ দিলাম তাহলে এইটুকু এরিয়া পাইলাম, আই নিয়ে আরেকটা ছোট এরিয়া, তাহলে এই টোটাল ত্রিভুজটার এরিয়ার সমান একটা মান পাবো। তাহলে এই ত্রিভুজটার এই ইন্টিগ্রেশনটা না করে আমি, আচ্ছা বাকিটা আমি লিখে নিচ্ছি। সো এই ইন্টিগ্রেশনটা না করে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা সরাসরি বের করতে পারি না, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো আমরা জানি এই ত্রিভুজটার ভূমি হচ্ছে টি আর উচ্চতা হচ্ছে আই পিক, মানে সর্বোচ্চ কারেন্ট যত সেটা আই পিক। তাহলে এই এরিয়াটা আমি পেয়ে গেলাম, মানে আমার টোটাল কারেন্টের সাথে টাইম গুণ করলে একটা টাইম পিরিয়ডে কত আসে সেটা আমি পেয়ে গেলাম, আর ডিভাইডেড বাই টি। তাহলে ইকুয়ালস টু কি আসলো? স্যার এখানে উচ্চতা কত দিচ্ছেন? উচ্চতা হচ্ছে যে আই পিক, সর্বোচ্চ কারেন্ট আই যেটা। পিক। ওকে। সো আই পিক ডিভাইডেড বাই 2। সো আমার এই প্রথম স্টেটমেন্টটা প্রমাণ হইল না যে অ্যাভারেজ কারেন্ট অ্যাক্রস দ্য ইন্ডাক্টর ইজ ইকুয়াল টু আই পিক ওভার 2। আই এল ইজ আই পিক বাই 2। ঠিক আছে, এটুক কি বুঝছেন? কারো কোনো আপত্তি আছে? জি না স্যার। ওকে।
সো এখন আমরা সেকেন্ড স্টেটমেন্টটা বলি। সেকেন্ড স্টেটমেন্টটা দেখেন, এটা প্রুফ করার কিছুই নাই, এটা খুবই সিম্পল। আমার অরিজিনাল সার্কিটে দেখেন যে আমার ইন্ডাক্টরের ভিতর দিয়ে যেটা কারেন্ট যাচ্ছে আইএল, সেটাই কিন্তু সার্কিটের ইনপুট কারেন্ট। সেই কারেন্টটাই তো আমার ভিআই বা আমার অরিজিনাল সোর্স থেকে বাইর হচ্ছে। তাহলে এই সার্কিটে ইনপুট কারেন্ট যা, ইন্ডাক্টরের ভিতর কারেন্টও সবসময় তা। সো আমার স্টেটমেন্ট 2 হচ্ছে অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্ট ইকুয়ালস টু ইনপুট কারেন্ট, সার্কিটের ইনপুট কারেন্ট। ঠিক আছে, এটা যে সার্কিট থেকে এভিডেন্ট, এটা প্রমাণ করার কিছুই নেই। তাহলে এখন আমরা মোটামুটি বিসিএমএ বা বাউন্ডারি কন্ডাকশন মোডে আমার ইন্ডাক্টরের মান কত হবে সেটা বাইর করার জন্য যা যা দরকার সেটা পেয়ে গেছি। সো আমরা একটু আগেই দেখছি প্রথম সুইচিং স্টেটের জন্য যখন আমার অ্যাক্টিভ সুইচটা অন থাকে, VL ইকুয়ালস টু L ডেল আই বাই ডেল টি, ডেল আই এল বাই ডেল টি। আমরা দেখছি প্রথম সুইচিং স্টেটে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ থাকে হচ্ছে বিআই এর সমান ইন্টু এল। তারপর আমার ডেল আই এল, ডেল আই এল আমরা একটু আগে দেখলাম হচ্ছে ইনপুট কারেন্টের সমান, আর সেটা দেখলাম যে আচ্ছা সরি ভুল বলতেছি। সো ডেল প্রথম স্টেটে আমার ডেল আই এলটা কত দেখেন। সো প্রথম 0 থেকে ডি টাইমে, এটা এই টাইমটা হচ্ছে 0, এই টাইমটা হচ্ছে ডিটি। 0 থেকে ডিটি টাইম পর্যন্ত গিয়ে আমার কারেন্টটা 0 থেকে শুরু করে এই আই পিক পর্যন্ত গেছে, তাই না? তাহলে আমার ডেল আই এল এর মান কত হবে? আই পিক মাইনাস 0, ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু সমান আই পিক। ঠিক আছে, তাহলে আমার এই প্রথম সুইচিং স্টেটে প্রথম যখন আমার এস অন ছিল, সুইচটা অন ছিল, তখন আমার কারেন্টের চেঞ্জের পরিমাণ বা ডেল আই এলটা হয়েছে আই পিকের সমান, আই পিক। আর এটা হইতে যে টাইমটা লাগছে ওইটা তো আমরা ওখানে দেখে আসলাম, ডি ইন্টু টি। আর এটার সময় ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ছিল সেটা হচ্ছে ভিআই। তাহলে এটাই হচ্ছে বাউন্ডারি কন্ডাকশন মোডে ইন্ডাকট্যান্সের মান। তাহলে এই ইন্ডাকট্যান্সের মানটাকে আমরা এল ক্রিটিক্যাল বলতে পারি। তারপর এল ক্রিটিক্যালের জন্য যদি আমরা ইকুয়েশনটা সলভ করি, এল ক্রিটিক্যাল সমান তাহলে কি হবে? ভিআই ইন্টু ডিটি ডিভাইডেড বাই আই পিক। ঠিক আছে, জাস্ট IP পক্ষান্তর করছি। এখন দেখেন আমরা আই পিক সমান একটু আগে কি প্রমাণ করলাম, 2 ইন্টু আইএল, যে আইএল সমান আই পিক ডিভাইডেড বাই 2 ছিল। তাহলে আই পিক সমান 2 ইন্টু অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্ট না? তাহলে ভিআই ডিটি আই পিক সমান 2 ইন্টু অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্ট। এল ক্রিটিক্যালের মান হচ্ছে এটা। তারপর দেখেন আমরা বলছি কি ইন্ডাক্টরের, আমার সেকেন্ড স্টেটমেন্টটা কি ছিল, ইন্ডাক্টর কারেন্ট যা ইনপুট কারেন্টও তা। তাহলে ইন্ডাক্টর কারেন্টের জায়গায় আমি সিম্পলি ইনপুট কারেন্টটা বসাই দিতে পারি। তো এখন আমার একমাত্র এখানে আমি ইনপুট ভোল্টেজ জানি, ডিউটি রেশিও জানি, আমার সিগন্যালের টাইম পিরিয়ড জানি, আমার একমাত্র অজানা জিনিস হচ্ছে ইনপুট কারেন্ট। সো ইনপুট কারেন্ট বের করার জন্য আমরা হচ্ছে আরেকটা থার্ড স্টেটমেন্ট ইউজ করব। থার্ড স্টেটমেন্ট হচ্ছে আমরা যেহেতু আইডিয়াল কনভার্টার ডিজাইন করছি, তাহলে ইনপুট পাওয়ার যত হবে আউটপুট পাওয়ারও তত হইতে হবে, তাই না?
সো ইনপুট পাওয়ার হচ্ছে ইনপুট ভোল্টেজ গুণ ইনপুট কারেন্ট, আর আউটপুট ভোল্টেজ হচ্ছে আমরা জানি যে একটা রেজিস্টিভ লোডের অ্যাক্রসে আমরা আউটপুটটা নিচ্ছি, তাহলে আউটপুট পাওয়ার হচ্ছে আউটপুট ভোল্টেজ এভারেজ আউটপুট ভোল্টেজ স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে আমরা এর মানে ইনপুট কারেন্টের মানের জন্য যদি সলভ করি, তাহলে ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু তাহলে এটাই হচ্ছে আমার সরি এটা ভিআই, তাহলে এটাই হচ্ছে আমার ইনপুট কারেন্টের মান। ইনপুট কারেন্টের মানটা দেখেন আমরা আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ এবং রেজিস্টরের সাহায্যে পেয়ে গেছি। তো এই ইনপুট ভোল্টেজের মান, ভিআইটা কি ভাগ হিসেবে যাবে না গুণ হিসেবে যাবে? ও সরি হ্যাঁ ভাগ হিসাবে যাবে ভিআই, হ্যাঁ। সো এই ইনপুট কারেন্টের মানটা যদি আমরা এখানে প্লেস করে দিই, তাহলে আমি এল ক্রিটিক্যালের মান সব আমার জানা টার্মে পেয়ে যাচ্ছি। সো ভিআই ডিটি 2 ভি নট স্কোয়ার বাই আর ইন্টু ভিআই। তারপর একটু সাজাই গুছাই লিখতে পারি, সমান হবে, এখানে এই ভিআইটা উপর উঠে যাবে, তাহলে এখানে ভিআই স্কোয়ার হবে ডিটি, আরটা উপর উঠে যাবে আর নিচে 2 ভি নট স্কোয়ার। তাহলে এইখানে সবগুলা মানই আমার জানা থাকা উচিত। আমি ইনপুট ভোল্টেজ কত দিব, আউটপুট ভোল্টেজ কত পাইতে চাই, ডিউটি রেশিও কত, আমার সুইচিং টাইম পিরিয়ড কত, আমি লোডে কত রেজিস্ট্যান্স লাগাবো, সব কিছুই আমার জানা উচিত, কারণ সার্কিট তো আমি ডিজাইন করতেছি। সো যেহেতু এই ভ্যালুগুলার অ্যাক্রসে আমি এল ক্রিটিক্যালের ভ্যালু পেয়ে গেলাম, এরপর আমি এল ক্রিটিক্যালটা অত হেনরি নিলে বাউন্ডারি কন্ডাকশন মোডে থাকবো, ওর চাইতে বেশি নিলে কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে থাকবো, ওর চাইতে কম নিলে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে থাকবো। কারো কোনো কোয়েশ্চেন? দেখেন না স্যার, আপনারা, তেমন কোশ্চেন নাই স্যার। আচ্ছা আপনারা কোয়েশ্চেন না করলে কিন্তু আমার বুঝার কোনো উপায় নেই যে আপনারা কোন জিনিসটা বুঝতেছেন না। সো আর বুঝলে তো খুব ভালো কথা। ওকে, আমরা হচ্ছে স্যার এখন, ম্যাথমেটিক্যাল টার্মে কোনো সমস্যা নাই স্যার, এগুলোতে কোনো সমস্যা নাই, আচ্ছা কারণ এগুলো তো পারতেছি স্যার, কিন্তু এই কোথার থেকে আসতেছে মানে এটা জাস্ট একটু ভেরিফাই করলে খুব ভালো হতো আর কি। হ্যাঁ, কোন জিনিসটা কোথা থেকে আসতেছে? হ্যাঁ, এছাড়া এইসব ম্যাথমেটিক্যাল স্যার এগুলোর সমস্যা নাই স্যার, আচ্ছা মানে এগুলো তো করলেন সমস্যা নেই। যেমন আচ্ছা এল ক্রিটিক্যাল এই করতে থেকে কোথা থেকে আসলো, স্যার এইরকম স্যার আর কি, জাস্ট এটাই। আচ্ছা। সো এল ক্রিটিক্যাল হচ্ছে ওই যে আমরা বললাম যে বাউন্ডারি কন্ডাকশন মোড যদি আমার বজায় রাখতে হয়, মানে আমার ইন্ডাক্টরের কারেন্টের গ্রাফটা যদি এরকম হইতে হয়, তাহলে ইন্ডাকটেন্সের মান যত হইতে হবে সেটাই হচ্ছে এল ক্রিটিক্যাল। তো আমরা দেখতেছি যখন এরকম বাউন্ডারি কন্ডাকশন মোডে একটা সার্কিট থাকে, তখন এই যে সুইচ যখন অন, এই ডিটি সময়টাতে কারেন্টের চেঞ্জ কত হয়? 0 থেকে আই পিক পর্যন্ত চেঞ্জ হয় না? জি স্যার। তাহলে বাউন্ডারি কন্ডাকশন মোডে ডেল আইএল এর মান কত? আই পিকের সমান। আর টাইমটা কত? ডিটি। সো আমি কিছুই করি নাই, জাস্ট এই ডেল আইএল এর জায়গায় বাউন্ডারি কন্ডাকশন মোডের কারেন্টের চেঞ্জ আই পিক ওই জিনিসটা বসাই দিছি। দেখেন ডেল আইএল এর জায়গায় ওই জিনিসটা বসাইছি, ডেল টি এর জায়গায় জাস্ট আমার কতটুকু সময় পাস হয়েছে, এই যে 0 থেকে ডিটি পরিমাণ ডিটি সময় সমান। পাস হয়েছে ওই জিনিসটা বসাইছি। দেখেন যে ডেল টি এর জায়গায় ডিটি বসাইছি। আর আমরা জানি সুইচ অন থাকলে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে জাস্ট ভিআই, ভিএল এর জায়গায় ইন্ডাক্টরের অ্যাক্রসে যা ভোল্টেজ সেটা বসাইছি, তাহলেই তো আমার এল ক্রিটিক্যালটা বাইর হয়ে যায় এই সূত্রটা এদিক সেদিক করলে। বুঝতে পারছেন? জি স্যার। আর আমরা একটু আগে দেখলাম আই পিক সমান হচ্ছে আসলে ইন্ডাক্টরের কারেন্টের ডাবল। সো ওই মানটা বসাই দিছি 2 ইন্টু ইন্ডাক্টরের কারেন্ট, আর ইন্ডাক্টরের কারেন্টটা ইনপুট কারেন্টের সমান, এই জন্য ইন্ডাক্টরের কারেন্টটাকেও রিপ্লেস করে ইনপুট কারেন্ট লিখছি। দেন এগুলো তো সিম্পল হিসাব নিকাশ, ইনপুট কারেন্টের জন্য একটা ইকুয়েশন বাইর করছি, সেটা ইনপুট কারেন্টের জায়গায় বসাই দিছি। এখন কি ক্লিয়ার হয়েছে?
জি স্যার। ওকে। এরপর আমাদের থার্ড টপিক হচ্ছে ক্যাপাসিটরের মানটা কত বসাইলে আমার একটা ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ রিপল মেনটেন করা সম্ভব। মানে ধরেন আপনি চান যে আপনার ভোল্টেজ সোর্সটা 0.5 ভোল্টের চাইতে বেশি ফ্লাকচুয়েট না করুক, মানে সে 0.2 ভোল্ট, 0.3 ভোল্ট, 0.4 ভোল্ট উঠানামা করলে আপনার সমস্যা নেই, কিন্তু সে যদি হঠাৎ 1 ভোল্ট 2 ভোল্ট উঠানামা করে তাহলে আপনার ডিভাইসে প্রবলেম হয়ে যাবে। সো আপনি ম্যাক্সিমাম আউটপুট রিপলটা 0.5 ভোল্টের ভিতর সীমাবদ্ধ রাখতে চান। সো এই আউটপুট রিপলটা সীমাবদ্ধ করে কে? সীমাবদ্ধ করে আমার ওই ক্যাপাসিটরটা। সো ক্যাপাসিটরটার মান কত হইলে আপনার ম্যাক্সিমাম আউটপুট রিপল বজায় থাকবে, ম্যাক্সিমাম আউটপুট রিপলের চাইতে বেশি আউটপুট রিপল হয়ে যাবে না, সেই মানটা, সেই ক্যাপাসিটরের মানটা আমার জানতে হবে। ঠিক আছে? সো এই সার্কিটটা যদি আমি আবার আঁকি, বেশি বড় হয়ে যাচ্ছে। এখন দেখেন আমার স্যার এই, এই জায়গাটা প্রশ্ন করবো স্যার? হ্যাঁ বলেন। যদি স্যার এখানে স্যার ট্রানজিস্টর আর ডায়োডটা দিলেন স্যার, ট্রানজিস্টরে তো 3টা পা, 2টা পায়ের তো ব্যবহার দেখলাম, আরেকটা পা কই লাগালেন স্যার? ফাঁকা দেখছি যেটা, এক্স্যাক্টলি। ওইটা জিজ্ঞেস সো করলাম। এই পাটা হচ্ছে গেট, এই পাটা হচ্ছে গেট। এই গেটটা এমন একটা ডিভাইসের সাথে লাগানো আছে যে হচ্ছে এরকম একটা সুইচিং পালস জেনারেট করতেছে। ঠিক আছে? ওই যে আমরা এই গেটে পজিটিভ ভোল্টেজ দিয়ে এটাকে অন করতেছি, আবার মানে এই ডিটি টাইম পর্যন্ত এই সুইচটা অন রাখতেছি, বাকি 1 - d × t টাইম পর্যন্ত অফ রাখতেছি। সো এই কাজটা করতেছি হচ্ছে আমি এই গেটের মাধ্যমে। গেটে আমি এই সিগন্যালটা জেনারেট করে এরকম একটা সার্কিট তৈরি করে রাখছি। ওই সার্কিটটা স্টেবল মাল্টিভাইব্রেটর হইতে পারে, আপনারা যদি এটার সাথে পরিচিত থাকেন। স্টেবল মাল্টিভাইব্রেটর, এটা কি পড়ছেন নাই? এটা পড়ার কথা ইলেকট্রনিক্সে। জি স্যার। হ্যাঁ। সো মাল্টিপ্যারামিটার। হ্যাঁ, আমরা একটা স্টেবল মাল্টিভাইব্রেটর এখানে কানেক্ট করে রাখতে পারি, যে আপনার থার্ড গেট, ট্রানজিস্টরের গেটে আর কি। সে এই পালসটা জেনারেট করবে এবং এই পালসটার উইডটা আমি স্টেবল মাল্টিভাইব্রেটরের ওই যে রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্সের ভ্যালু চেঞ্জ করে করে এই পালসের উইডটা চেঞ্জ করতে পারবো। আপনার কোয়েশ্চেন কি আনসার হয়েছে? জি স্যার। ওকে। সো এখন আমাদের মূল ফোকাস হচ্ছে, এখন দেখেন এখানে আমি একটা নির্দিষ্ট পরিমাণ আউটপুট ভোল্টেজ আমি সবসময় বজায় রাখতে চাই। তাহলে আমার এইখানে আমি যখন সুইচটা ক্লোজও করে দিব, এই সুইচটা, সরি, এই সুইচটা যখন অন হবে, যখন এটা অফ থাকবে, যখন ওই যে সুইচিং স্টেট 1-এ যখন এটা অফ থাকবে, ইন্ডাক্টরটা বিআই থেকে চার্জ হচ্ছে, কিন্তু এদিক দিয়ে কোনো কারেন্ট পাস হচ্ছে না, কারেন্ট আসতে পারতেছে না, তখন তো আমার ক্যাপাসিটরকে সাপোর্ট দিতে হবে। ক্যাপাসিটর একটা কিছু কি দিবে? কারেন্ট এদিকে ইনপুট হিসাবে দিবে, তাই না? সো আমি এই ক্ষেত্রে দেখব হচ্ছে ক্যাপাসিটরের কারেন্টটা, ক্যাপাসিটরের কারেন্টের গ্রাফটা দেখতে কীরকম হবে সেটা বোঝার চেষ্টা করব। সো আমার যেহেতু ক্যাপাসিটর থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে কারেন্টটা এক্ষেত্রে ক্যাপাসিটরের জন্য নেগেটিভ। ঠিক আছে? এবং এই ক্যাপাসিটরের যে পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে সেটা আমার অ্যাভারেজ আউটপুট কারেন্টের সমান হইতে হবে, কারণ অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ বজায় রাখতে হলে অ্যাভারেজ আউটপুট কারেন্টটাও বজায় রাখতে হবে,
তাই না? সো ক্যাপাসিটর থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে সেটা অ্যাভারেজ আউটপুট কারেন্টের সমান হবে, জাস্ট নেগেটিভ ডিরেকশনে হবে, কারণ এটা ক্যাপাসিটর থেকে বের হয়ে যাচ্ছে। দেন যখন এই সুইচটা অফ হয়ে যাবে, আমার ট্রানজিস্টরটা যখন অফ হয়ে যাবে, স্যার এখানে এখানে আমার আসলে আমার স্যার ডায়োড কন্ডাকশনে যে কারেন্টটা পাস হবে, না ডায়োড কন্ডাকশনে যেটা আসবে এটা তো ক্যাপাসিটরে স্টোর হবে একটা, আর একটা হচ্ছে লোডে যাবে। হুম হুম হ্যাঁ, সো আচ্ছা আমরা ওইটাতে আসতেছিলাম, আপনি যেটা বলছেন সেটাতে আসতেছিলাম। সো এখন এটা এটা তো গেলে হচ্ছে যখন সুইচটা অন ছিল, এই সুইচটা অন ছিল, এখন আমি এই সুইচটা অফ করে দিছি, তাহলে এখন এই সুইচটা অন হয়ে গেছে, আমার ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে এবার ক্যাপাসিটরের ভিতরে মানে ক্যাপাসিটরের ভিতরে কারেন্ট ঢুকবে, আপনি যেটা বলছেন। এখন হচ্ছে ক্যাপাসিটরটা চার্জ হবে এবং লোডেও কারেন্ট যাবে, লোডে ওই অ্যাভারেজ কারেন্টটা যাবে, বাট ওইটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে এখন ক্যাপাসিটরের ভিতরে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? সো এখন ক্যাপাসিটরের ভিতরের কারেন্টটা পজিটিভ হয়ে যাবে। সো ক্যাপাসিটরের ভিতরে কারেন্টটা সবসময় এই পার্টিকুলার ওয়েভফর্মটা ফলো করবে। যখন সুইচ অন তখন সে নিজেই সাপ্লাই দিবে লোডকে, আবার যখন এই সুইচটা অফ হয়ে যাবে ক্যাপাসিটরটা চার্জ হবে। সো এই প্যাটার্নটা সবসময় আমার ক্যাপাসিটর ফলো করতে থাকে, ঠিক আছে? ক্যাপাসিটরের প্যাটার্নটা কে বুঝেন নাই? এই প্যাটার্নটা কি সবাই বুঝছেন? আরেকবার বলেন স্যার ক্যাপাসিটরের স্যার প্যাটার্নটা। এখানে এখানে স্যার আমার কোশ্চেন যে আমার ক্যাপাসিটি কেবলটা মানে হাই হয়ে তারপর আবার লো হয়ে আসলো কেন? এটা কিন্তু আমরা ভোল্টেজের গ্রাফ দেখতেছি না, ফার্স্ট অফ অল। এটা আমরা ক্যাপাসিটরের ভিতরে কারেন্টের গ্রাফ দেখতেছি, ক্যাপাসিটরের ওকে। অ্যাক্রসে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। সো প্রথম যখন সুইচ অন স্টেট তখন দেখেন ক্যাপাসিটর থেকে কারেন্ট বের হচ্ছে, ক্যাপাসিটর থেকে কারেন্ট বের হয়ে রেজিস্টরের ভিতর যাচ্ছে, তাই না? জি স্যার। সো এই জন্য কারেন্টের ডিরেকশনটা তখন নেগেটিভ। কিন্তু যখন এই সুইচটা অন হয়ে গেছে, এই সুইচটা যখন অন হয়ে গেছে, সরি কি বলতেছে, এই সুইচটা যখন অফ হয়ে গেছে, সো এই সুইচটা অফ, তখন এই সুইচটা ডেফিনেটলি অন হয়ে যাবে না, সুইচিং স্টেট 2। আপনি তো বললেন ডায়োডটা সুইচিং করবে তখন। হ্যাঁ ডায়োডটা ডায়োড সুইচ কন্ডাকশনে অন আসবে। হয়ে ডায়োড কন্ডাকশনে আসবে। তাহলে আমার এই যে আইএল যেটা আসতেছিল, আইএলটা এখন রেজিস্টরের ভিতর দিয়েও যাবে, আমার ক্যাপাসিটিকে দিয়ে ক্যাপাসিটরের যাবে, ভিতর দিয়েও যাবে। স্টোর করবে। এখন দেখেন ক্যাপাসিটরের দিকে কারেন্ট আসতেছে, ক্যাপাসিটর থেকে বের হচ্ছে না, ওটা ক্যাপাসিটরের দিকে কারেন্ট আসতেছে। তাহলে কারেন্টের ওকে। সাইন চেঞ্জ হয়ে গেছে না, কারেন্ট পজিটিভ এখন হয়ে গেছে। পজিটিভ হয়ে যাবে না? বুঝতে পারছেন? স্যার এটা বাঁকা হওয়ার কারণ কি স্যার? এটা ওকে, বাঁকা হওয়ার কারণ হচ্ছে ইনিশিয়ালি ক্যাপাসিটরটাতে চার্জ অনেক কম থাকবে, কারণ সে ওই আহ, গত স্টেটে সুইচ ওয়ান স্টেটে সে হচ্ছে ভোল্টেজ থেকে হচ্ছিল। হ্যাঁ ডিসচার্জ হচ্ছিল। তো এখন যেহেতু সে ডিসচার্জ মানে এটা শুরুতে সে যেহেতু ডিসচার্জ স্টেটে আছে, সে হচ্ছে এখন চার্জ অ্যাকসেপ্ট করবে ভালো, মানে তার মধ্য দিয়ে কারেন্টের পরিমাণটা বেশি হবে। এই যে ক্যাপাসিটরের চার্জিংয়ের গ্রাফ যদি আপনাদের মনে থাকে, এরকম কিছু হয়, ভোল্টেজের গ্রাফটা এরকম কিছু হয়, তাই না? প্রথমে ভোল্টেজ অনেক দ্রুত বাড়তে থাকে, আস্তে আস্তে ভোল্টেজটা স্টেডি হয়ে একটা যায়। লেভেল পর্যায়ে আসে। হ্যাঁ, সো তাহলে কারেন্টের গ্রাফটা ঠিক তার উল্টা হবে না, কারণ ইনিশিয়ালি ভোল্টেজ অনেক কম, তাহলে কারেন্ট অনেক বেশি হবে। জি স্যার। আস্তে আস্তে যখন ওটা আবার সমানুপাতিক হারে। হ্যাঁ so, ভোল্টেজ বাড়লে কারেন্ট কমবে। হ্যাঁ ভোল্টেজ বাড়তে বাড়তে এক সময় ভোল্টেজ কারেন্ট যতই দিই না কেন ভোল্টেজ আর বাড়তে পারবে না, তার মানে কারেন্ট আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপটা আর কি। ডাউন হয়ে তো তাহলে একবারে জিরোতে ঠেকে যাওয়ার কথা না স্যার? হ্যাঁ কিন্তু জিরোতে ঠেকে যাওয়ার আগেই আমি যে ওইখানে আবার সুইচটা অন করে দিচ্ছি, ও আচ্ছা স্যার।
তখন আবার সেকেন্ড সুইচিং সাথে স্টেটে হচ্ছে সরাসরি একবারে আবার নেগেটিভ সাইডে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আবার সে সাপ্লাই দেওয়া শুরু করছে। ঠিক আছে। সো এখন আমার তাহলে স্যার এখানে আমি যে কার্ভটা পাইতেছি এটা হচ্ছে হলো আমার ভোল্টেজ কার্ভ। না না না, ভোল্টেজটা কারেন্ট এটা হচ্ছে কারেন্টের কার্ভ। কারেন্ট কার্ভ। ওকে, ক্যাপাসিটরের একটা হচ্ছে কারেন্টের ক্যাপাসিটর কারেন্টের কার্ভটা কার্ভ, কিরকম। কারেন্ট চার্জিং ডিসচার্জিং এর যে চার্জিং ডিসচার্জিং। কারেন্টটা বের হচ্ছে সেটা। সো এখন আমার যে আউটপুট ভোল্টেজটা হবে সেটার ম্যাক্সিমাম রিপল আমি ধরেন অ্যালাউ করব হচ্ছে ডেল ভি নট এই পরিমাণ, এর চাইতে বেশি রিপল যাতে না হয় সেটা আমি মেক শিওর করব। সো আমরা জানি কারেন্টের ক্যাপাসিটরের অ্যাক্রসে কারেন্ট আর ভোল্টেজের রিলেশন হচ্ছে এরকম, সি আই ইকুয়ালস টু সি ডিডিটি অফ ভি। সো এটা আমি কন্ট্রোল সিস্টেমের ক্লাসে আপনাদেরকে দেখাইছি, এখানেও মেবি দেখাইছি, সো এটার ডিটেলস আর যাব না। সো আই ইকুয়ালস টু সি ডিডিটি অফ ভি। তাহলে এখন আমরা জাস্ট এই প্রথম ডিটি অংশটা বিবেচনা করি। ডিটি অংশে আমার টাইমের চেঞ্জ হয়েছে কত? টাইমের চেঞ্জ হয়েছে, অ্যাকচুয়ালি লেটারগুলো সেম হয়ে গেছে তো, বড় হাতের ডি ইন্টু বড় হাতের টি, তাই না? সো এইটুক টাইম জুড়ে আমার ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়েছে, এবং আমরা বলছি যে ডিসচার্জ হওয়ার পরে তার ভোল্টেজের চেঞ্জটা এই ডেল ভি নটের চাইতে বেশি হইতে পারবে না। ঠিক আছে, তাহলে ভোল্টেজের চেঞ্জের জায়গায় আমি ডেল ভি নট বসাই দিলাম। আর দেখেন এই সময়টাতে আমরা বলছি যে আমার ক্যাপাসিটরের কারেন্টটা আউটপুট কারেন্টের এভারেজ আউটপুট কারেন্টের সমান হইতে হবে। তাহলে আই এর জায়গায় আমরা কি লিখতে পারি? এভারেজ আউটপুট কারেন্ট লিখতে পারি। তাহলেই তো আমার সি এর মান বের হয়ে যায়। জাস্ট পক্ষান্তর করলে সি ইকুয়ালস টু I0 নিচে যাবে স্যার। না, সি ইকুয়ালস টু এটা উপরে, মানে ডিটিটা উপরে পাঠিয়ে দিচ্ছি, জি স্যার। ডিটি, আর নিচে ডেল ভি নট। এখন আমি একমাত্র কোন জিনিসটা জানি না, এই যে এভারেজ আউটপুট কারেন্টটা কত হবে সেটা জানি না, বাট এটা খুব সহজে বের করা যায়। সি আমরা জানি এভারেজ আউটপুট কারেন্ট হচ্ছে এভারেজ আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আর। ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলেই তো আমি কারেন্ট পেয়ে যাই, জি স্যার। ডিভাইডেড বাই ডেল ভি নট। তাহলে এটা যদি একটু সুন্দর করে সাজাই গুছাই লিখি, তাহলে সি ইকুয়ালস টু ভি নট ডিটি ডেল ভি নট, মানে ম্যাক্সিমাম রিপল আমি যতটুকু অ্যালাউ করব ইনটু আর। ঠিক আছে, তাহলে আমি আউটপুট ভোল্টেজটা কত হবে, ডিউটি রেশিও কত হবে, টাইম পিরিয়ড কত হবে, আমি কতটুকু অ্যালাউ করব রিপল, আর আমার লোডের রেজিস্ট্যান্স কত, এই মানগুলো যদি জানি তাহলে আমার মিনিমাম কত ক্যাপাসিটরের ভ্যালু মিনিমাম কত হইতে হবে সেটা আমি বের করে ফেলতে পারবো এই ইকুয়েশন থেকে। ঠিক আছে, তাহলে স্যার এটা সি বলতে ক্যাপাসিটরের মিনিমাম মানটা। হ্যাঁ, ক্যাপাসিটরের মান মিনিমাম এতটুকু দিলে আমি মেক শিওর করতে পারবো যে আমার রিপল এর চাইতে বেশি হবে না, ডেল ভি নটের চাইতে বেশি হবে না। বেশি হবে না। ম্যাক্সিমাম রিপল ভ্যালুটা বের হলো। ওকে, এইটুকুই ছিল আজকের টপিক। আমরা বেসিক্যালি দেখলাম যে বুস্ট কনভার্টারে ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের রিলেশনটা কি, দেন দেখলাম ক্রিটিক্যাল ইন্ডাকটেন্স ভ্যালুর মান কত হয়, দেন দেখলাম ম্যাক্সিমাম রিপল বজায় রাখার জন্য আমার ক্যাপাসিটরের ভ্যালু কত হতে হবে। আরও কোনো কোয়েশ্চেন? স্যার এইটার তো মূলত আমাদের পরীক্ষায় তো ম্যাথ গুলো আসবে তাই না স্যার? হ্যাঁ, ম্যাথগুলো আসবে। আর পরীক্ষা তো এবার মোটামুটি আমাদের ভার্সিটিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। হুম, তো স্যার হচ্ছে নেক্সট ক্লাসে একটু এই রিলেটেড 2-4টা ম্যাথ যদি করায় দেন স্যার তাহলে ভালো হবে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আমাদের ভার্সিটি খোলার কোনো সিদ্ধান্ত এখনো কি দিছে নাকি? আচ্ছা দাঁড়ান, আমি